সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আজ আমরা কথা বলবো ঢাকায় পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলন ও জঙ্গিবাদ প্রসঙ্গে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান এবং মানবাধিকার কর্মী নূর খান। আপনাদের দুজনকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমরা জানি যে গত শনিবার থেকে 3 দিনব্যাপী আন্তর্জাতিক পুলিশ প্রধানদের সম্মেলন শুরু হয়েছে। এই দক্ষিণ এশিয়ার এবং নেইবার কান্ট্রিদের 14টি দেশের প্রধানদের নিয়ে এবং একটি বেশ বড় মাপের অনেক বিস্তৃত ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে এখানে জঙ্গিবাদ এবং তাদের পরবর্তী করণীয়, এছাড়াও সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে। আমি প্রথমেই যদি আপনার কাছে জানতে চাই যে এই সম্মেলনে একটি বড় বিষয় উঠে এসছে গত 1 জুলাই হোলি আর্টিজানে হামলার বিষয় নিয়ে। সেখানে শ্রীলঙ্কা ভিত্তিক সংগঠনের বিশিষ্ট জঙ্গিবাদ বিরোধী বিশেষজ্ঞ জনাব রোহান গুণরাত্নায়ক বলেছেন যে হোলি আর্টিজানের ঘটনা ঘটিয়েছেন আইএস, জড়িত ছিল হোলি আর্টিজানের ঘটনার সাথে। পুলিশ প্রধান, আমাদের পুলিশের আইজি শহীদুল ইসলাম অবশ্য এটা নাকচ করেছেন, বলেছেন যে না, এই ঘটনা ঘটিয়েছেন নব্য জেএমবিরা। আপনার মূল্যায়ন আমরা শুনি। ধন্যবাদ। আসলে আমার যতদূর মনে হয় যে রোহান গুণরত্ন কিন্তু ইন্টারন্যাশনাল একজন খুব পরিচিত টেরোরিজম এক্সপার্ট এবং তার এই বিষয়ক 1.5 ডজনের মতো বই রয়েছে, তার অনেক আর্টিকেল রয়েছে। ইভেন বাংলাদেশের ঘটনাবলীও যে তিনি পর্যবেক্ষণ করেন সেটাও আমরা দেখেছি, কারণ 2015 সালের অক্টোবরে তার একটা আর্টিকেল ছাপা হয়েছিল যেখানে কিন্তু তিনি বাংলাদেশের যে প্রচেষ্টা জঙ্গিবাদ বিরোধী বা আইএস, তখন কিন্তু ওই যে সিজার তাভেলা বা এই যে জাপানিজ কোনিও হুসে এদের ঘটনাগুলো ঘটে গিয়েছিল, এই পরিপ্রেক্ষিতে উনি একটা আর্টিকেল লিখেছিলেন। এবং এখানে দেখবেন আপনি, এখানে কিন্তু বলছে যে আমাদের কাছেও তো জিনিসটা অনেকটা অস্পষ্ট এখনো, তো এটা আমরা একটা ভিউ হিসেবে দেখতে পারি। রোহান গুণরত্ন এই হয়তো একজন প্রথম বারের মতো যে একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট একেবারে স্পেসিফিক্যালি এই ধরনের একটা লিঙ্ক বলেছেন। তো এটা এতদিন তো আমাদের এটা সন্দেহ সংশয়ের মধ্যে ছিল। ইভেন সরকারের দিক থেকেও আমরা মাঝে মাঝে কিন্তু কাছাকাছি বক্তব্য, একটা ইঙ্গিত রয়েছে, কারণ পুলিশের কিছু ধরপাকড়ে তারা আইএস সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে, তাদের সন্দেহভাজন গ্রেপ্তার করলেও পরবর্তীতে কিন্তু পুলিশের কোন সরকারি ভাষ্যতে কখনো কিন্তু বলে নাই। না, আমি হোলি আর্টিজানের কথা বলছি না, আমি সাধারণভাবে বলছি যে সাধারণভাবে যে এই ডেভেলপমেন্টগুলো আসছিল তাতে কিন্তু ওই যে স্বীকার করা না করা, সেই জায়গায় আমি মনে করি না যে এইটাই একটা রোহান গুণরত্ন যে মতটি দিয়েছে সেটি স্বতঃসিদ্ধ আমাদেরকে আমরা ধরে নিব সেটা নয়। তবে তার তিনি যেহেতু এই বিষয়ক একজন অথরিটি, তাই আমি মনে করি যে তার বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে। এবং যেটা মুশকিল হচ্ছে যে এই একাডেমিক লেভেল থেকে যখন এরকমের কথা হয় তখন কিন্তু আসলে হচ্ছে যে আরেকজন একাডেমিশিয়ান যদি একটা মত দেন সেটা আমার মনে হয় যে অধিকতর গ্রহণযোগ্যতা পায়। এই ক্ষেত্রে আমাদের যেটা নজর দেওয়া দরকার যে আমাদের যে জঙ্গিবাদ বিরোধী যে আমাদের অবস্থান, আমরা যে সব কৌশল গ্রহণ করেছি, সেখানে আমরা সেটা স্থানীয় কর্তৃপক্ষ হোক বা বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কর্তৃপক্ষ হোক, আমরা এমন কোনো স্টাডি বা এমন কোনো গবেষণা বিষয়ে আমরা তার কোনো বরাত দিতে পারছি কিনা। যেমন আমি কিন্তু খুব লক্ষ্য করেছি যে আইজিপি যে কথা বলছেন, এখন আপনি দেখেন এইখানেই হচ্ছে কথা যে সেটা হচ্ছে পুলিশ সদর দপ্তরের বিবৃতি কিন্তু ইতিবাচক আমি বলবো, যে কারণ খুব মেজার্ড কথা বলেছেন যে রিটেন যেটা আসছে যে এটা তার একটা ব্যক্তিগত অভিমত, কিন্তু এটাই আমাদের এই মত। তো এটি কিন্তু খুবই গ্রহণযোগ্য, এটাই অ্যাকসেপ্টেড নর্মস যে আপনি এইভাবে এক্সপ্রেস করবেন। কিন্তু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এখন যদি ধরুন এই বক্তব্যকে এইভাবে বলা হয় যে তিনি সন্ত্রাসবাদ বিশেষজ্ঞই কিনা, এই রকমের প্রশ্ন তোলাটা আমার মনে হয় যে সেটা খুব, যদি তোলা হয় বা কারো কথা এই ইঙ্গিত আসে, সেটা আমি মনে করি যে সেটা খুবই অযথাযথ হবে। এবং আরেকটা কথা
সেটা হচ্ছে যে এই যে দেখবেন আপনি দুটো টার্ম তিনি ব্যবহার করেছেন, তিনি দেখবেন আমাদের আইন প্রয়োগকারী সংস্থার দিকে ইঙ্গিত করেননি। তিনি বলেছেন যে রাজনীতিকরা এই ভুলটা করেছেন। আমি মনে করি যে, কারণ আমি এটার সাথে একটু রিলেট করতে চাই, কারণ উনি 2015 সালের যে আমি আর্টিকেলের কথা বলছি সেখানে তিনি বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছিলেন এবং এমনকি আজকেও কিন্তু মানে যেটা করেছে সেটা সেখানেও প্রশংসা আছে, জঙ্গিবাদ দমনে পুলিশ না, ঠিক এই স্পেসিফিক এই পয়েন্টে আমি ওই বাক্যটাই কোট করছি যে উনি বলছিলেন যে বহু বছরের মানে ডিনায়াল সিনড্রোম থেকে বেরিয়ে, মানে নাই নাই এরকম একটা সিনড্রোম থেকে তারা বেরিয়ে এসছে এবং পুলিশ একটা মেজর ব্রেক থ্রু যে তারা এটা ইনভেস্টিগেট করে এটা দেখতে পেয়েছেন যে আইএস এর সমর্থকদের সেলস এটা বাংলাদেশে রয়েছে। তো আমার ধারণা যে সেই অবস্থানের এইবার এই বক্তব্যেও, মানে এই পাল্টাপাল্টি বক্তব্যতেও খুব খণ্ডন হয়েছে বলে আমার মনে হয় না। এর কারণ হচ্ছে দেখেন আপনি আইজিপিও কিন্তু বক্তব্য দিয়েছেন। এখন আমি যদি ইন্টারপ্রেট করি বা কেউ যদি এভাবে তর্কের খাতিরে বলে যে তিনি তাইলে কিসের ভিত্তিতে এই মানে তাকে খণ্ডন করছেন, তার ভিউটা কিসের ভিত্তিতে, সেটাও তো তার ব্যক্তিগত মত হতে পারে। না, ব্যক্তিগত মত তার না, নিশ্চয়ই না। আইজিপি বলেছেন যেটা, আইজিপি বলেছেন যে গ্রেপ্তারকৃত এ যাবৎ বিভিন্ন ঘটনায় জেএমবি বা জঙ্গি সংশ্লিষ্ট যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কেউ আইএস সংশ্লিষ্টতার কথা বলেনি। আসি আপনার কাছে, আবার একটু আমরা নূর খানের কাছে শুনে আসি। আইজিপি কিন্তু এই কথা বলেছেন যে এ যাবৎ যত গ্রেপ্তার হয়েছে, যাদের স্বীকারোক্তি নিয়েছে, সংশ্লিষ্ট দেখেছে, কোথাও সেখানে আইএস এর সূত্র তারা খুঁজে পাননি। দেখেন, হ্যাঁ, প্রথম হচ্ছে যে গেল 1.5-2 বছর যে ঘটনাগুলো ঘটছে, আপনার বিদেশি নাগরিক হত্যা, অন্য ধর্মীয় লোকের হত্যাকাণ্ড, লেখক, প্রকাশক, ব্লগার, এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের অনেক হত্যাকাণ্ডের ব্যাপারেই কিন্তু দাবি করা হয়েছে যে তারা এই অপারেশনগুলো করেছে। আইএস এর যে প্রকাশনা দাবি তারা এটা বলেছে। অপরদিকে আজকে গুণরত্ন তিনি কিন্তু এই বিষয়ে এক্সপার্ট, মানে এবং দীর্ঘদিন ধরে এই বিষয়টি খোঁজ খবর রাখেন এবং মানে সিঙ্গাপুর ভিত্তিক একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক উনি এই বিষয়টা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রায় 1 যুগ বা তারও বেশি। বেশ কিছু লেখালেখিতে উনি করেছেন, বই আছে এই ব্যাপারে। এবং আমাদের আইজিপি সাহেবও বলেছেন যে তিনি একাডেমিশিয়ান, সেই জায়গা থেকে তিনি তার মতো করে একটা ওপিনিয়ন দিয়েছেন। একটি বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটি হচ্ছে যে হলি আর্টিজানের পরে দাবিক কিন্তু ছবিগুলো তাৎক্ষণিকভাবে প্রচার করে। এবং দেখেন, এই 5 জন যে যোদ্ধাই অপারেশনটি করেছে তাদের প্রত্যেকের ড্রেস আপ এবং তাদের পিছনে যে পতাকাটি ছিল সেইটা কিন্তু আইএস যে পতাকা ব্যবহার করে সেই পতাকাই। এবং পরবর্তীতে আপনার কল্যাণপুরের ঘটনায় যেটি উদ্ধার হয়েছে এবং সাম্প্রতিককালে মনে হয় চট্টগ্রামেও এই একই রকম বিষয় উদ্ধার হয়েছে। এখন আমরা এইভাবে ধরে নিতে পারি না যে আইএস মানে অন্য গ্রহের মানুষ। আইএস এখন একটা মতাদর্শের আমরা চরিত্র পাই, মতাদর্শের একটা পরিচয় পাই। সেই মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কাজ করছে এবং সেটাকে আইএস এর সাথে যুক্ত হয়ে করছে। কেউ কেউ অন্য নামে করলেও আইএস দ্বারা সমর্থিত হচ্ছে। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এই ধরনের ধর্মীয় উগ্র জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলায় অনেক পারদর্শিতার পরিচয় দিচ্ছে এবং সেটাও কিন্তু আমাদের বিভিন্ন দেশের একাডেমিশিয়ানরা বা বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার সেই স্বীকৃতিটা কিন্তু দিচ্ছেন। পাশাপাশি যে ব্যর্থতার জায়গাগুলো বলছেন সেটি হচ্ছে, আমি একেবারেই একমত মিজান ভাইয়ের সাথে, সেটি হচ্ছে যে ওনারা যে বলছেন যে এই দাবিটি আসলে, এই জায়গাটি আসলে রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা উপলব্ধি করতে কিছুটা সংশয় প্রকাশ করছেন, যার জন্য এরকম একটি বিষয় এভাবে উপস্থাপিত হচ্ছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে আইএস আছে কি আইএস নাই, আল কায়দা আছে কি আল কায়দা নেই, বিষয়টি সেখানে সীমাবদ্ধ না রেখে আমরা যদি ধরি হলি আর্টিজানের ঘটনা, 21শে আগস্টের ঘটনা বা অন্যান্য ঘটনাগুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটার সাথে
একটা জিনিস আমাদেরকে খুব স্পষ্ট বুঝতে হবে যে এই জঙ্গিরা এখানকারই মানে বাংলাদেশেরই মানুষ, তারা আইএস এর হোম গ্রোন বলা হচ্ছে, বাংলাদেশেরই মানুষ, তারা আইএস এর মতাদর্শে বিশ্বাসী। এবং দেখেন সব জায়গায় কিন্তু হোম গ্রাউন্ডের পরে এসে অন্য দেশের যোদ্ধারা যুক্ত হয়ে যায়। বাংলাদেশে কিন্তু যদি 20 বছরের ইতিহাস খেয়াল করেন, এখান থেকে কিন্তু অনেককে ফেরত পাঠানো হয়েছিল। আপনার খেয়াল থাকার কথা যে উত্তরার থেকে এক সময় রেট দিয়ে অনেককে গ্রেপ্তার করে তাদেরকে আবার পাঠিয়েও দেওয়া হয়েছিল। এই আলোচনা আসি, যা মানে মিজান ভাই যেটা বলছিলেন যে রাজনৈতিক, যেটা রোহান গুণরাত্রে বলেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে খুব, উনি বলছেন অসত্য বলেছেন। এখন এখানে দেখেন কি, মানে এখানে আমাদের যেটা সমস্যা হয়, এই যে ডিনাই করার একটা সিনড্রোম, এটা আমাদের রাজনীতিতে কিন্তু, এটা আবার আমাদেরও এবং ইন্টারন্যাশনালও যদি আপনি দেখেন, এই একই ধরনের ঘটনা যে আইএস নেই অথচ সন্ত্রাসী কাণ্ডগুলো ঘটছে, এটা আমরা টার্কির ফরেন মিনিস্টার বা হোম মিনিস্টারকে যে ভাষায় বলতে দেখি, পাকিস্তানের হোম মিনিস্টারকে ওই একই ভাষায় বলতে দেখি, আবার বাংলাদেশে ওই একই ভাষায় বলে। তো সুতরাং এর একটা জায়গা হয়তো এই যে যখনই কোনো কিছু এই ধরনের ঘটনা ঘটে, সেটা কিন্তু আপনি বড় ধরনের আইন প্রয়োগকারী সংস্থার কোনো ফেইলিওর বা কোনো ইন্টারনাল টেরর গ্রুপ, এমনকি ধরেন বড় ধরনের কোনো ব্যাংক লুট হলেও সবসময়ই আমাদের মতো দেশের কিন্তু একটা কমন টেন্ডেন্সি হচ্ছে যে এটা যে কারো ফেইলিওর, সেটা যাতে কম হাইলাইটেড হয় জনগণের সামনে, যাতে এটা, অর্থাৎ এটা একটা কমন। আপনি তাইলে দেখবেন যে এই যে পার্থক্যটা আমরা করা কিন্তু খুব কঠিন। বিএনপি কি বলেছিল? বিএনপি জামাতের সরকারের সময় আমরা তাদের যথেষ্ট সমালোচনা নিন্দে করেছি এই কথার জন্য যে তারা বাংলা ভাইয়ের অস্তিত্ব অস্বীকার করেছিল। এটা মিডিয়ার সৃষ্টি, এটা নানাভাবে, এবং সেটা কিন্তু আওয়ামী লীগও তখন তার কঠোর সমালোচনা করেছে। কিন্তু এখন আপনি দেখেন ওই যে ডিনাই করার যে সিনড্রোম, এখন যদি আমি একটা নিরপেক্ষ জায়গা থেকে রাষ্ট্রকে যদি আমি দেখি, তাহলে সেই রাষ্ট্র সেই মেশিনারি তো আছে, সেই অফিসারেরাই তো চালাচ্ছে। তো তারা যদি সবাই কেউ বাড়িতে অবসরে না গিয়ে থাকে, সেই একই রাষ্ট্র একই মেশিনারি যদি হয়, তাহলে পরে তারা যে ভাষায় এখন কথা বলছে তার মধ্যে তাহলে আমি গুণগত কিভাবে একটা যে মৌলিক তফাৎ রয়েছে সেটা আমি কি করে, তার সূচকগুলো কি, সেইটা কিন্তু আমাদের কাছে অস্পষ্ট। মানে আমি এটা বুঝতে অক্ষম যে এই জঙ্গিবাদ বিরোধী যে রাজনৈতিক অঙ্গীকার, সেটা যদি আমি বিএনপি এবং জামাতের অঙ্গীকার এবং সরকারের অঙ্গীকার, নিশ্চয়ই তফাৎ রয়েছে, কিন্তু আমি বলছি যে সেটার মেজারটা কি, মানে অর্থাৎ আপনি তো এখন শুধু আপনি এটা বলতে চাচ্ছেন যে জঙ্গিবাদের শুরুটা আসলে বাংলা ভাই থেকে উত্থান, বাংলা ভাই থেকে শুরু না, এইভাবে দেখুন, না না না, এটা এইভাবে বলা যাবে না। এর বহু মানে কারণ, এর বহু ব্যাকগ্রাউন্ড রয়েছে যেটা আজকের এই পর্যায়ে সৃষ্টি হয়েছে। কিন্তু এখন আপনি আবার দেখেন, আমি বলি যে এই যে থাকা না থাকার যে ব্যাপারটা, এই ডিবেটটা আমার মনে হয় যে আমি বলবো যে এই ডিবেটটাকে চলতে দেওয়া বা এটাকে এইভাবে জিইয়ে রাখা, এটা প্রকারান্তরে ওই গোষ্ঠীকে কোনোভাবে হেল্প করছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। আপনি দেখেন এইখানে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে আরেকটা ইন্টারপ্রিটেশন, আমি যদি এটা কারেক্টলি শুনে থাকি, আমি শুনেছি যে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা কানেকশন থাকলেও থাকতে পারে। এখন আপনি দেখেন, এখন আইএস যে বেড়াজালটা তৈরি করেছে, মানে সে তো ডিজিটাল ওয়ার্ল্ডকে ব্যবহার করছে, এবং এই রেহান গুণরত্নের যে আর্টিকেলের কথা আমি একটু আগে বলছিলাম, তার সঙ্গে কিন্তু এই কথাই, তার মানে হচ্ছে আইজিপি বা পুলিশ প্রশাসন রেহান গুণরত্ন বাংলাদেশ সম্পর্কে যে কমেন্ট করেছিলেন সেটা কি সমর্থন দিয়েছেন। আমি যদি আপনাকে এবং সেখানে উনি বলেছেন যে অনলাইন, এখানে আইএস এর সক্রিয় রয়েছে বা টেররিস্টরা সক্রিয় রয়েছে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। আচ্ছা, আমি আপনাকে একটু আপনার কথাই একটু আপনাকে ধরিয়ে দিই। সেটা হলো যে আমাদের পুলিশের এআইজি মনির সাহেব, উনি একটি আর্টিকেল উপস্থাপন করেছেন এবং সেখানে বলেছেন যে বিভিন্ন সময়ে যাদের জেএমবি বা জঙ্গি সম্পৃক্ততায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল, এরকম 250 জনের উপরে ওনারা সার্ভে করে দেখেছেন যে এর মধ্যে 82% হলো সামাজিক যোগাযোগের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছেন, এবং তাদের মধ্যে 56% হচ্ছে সাধারণ শিক্ষায়, ইংরেজি অথবা সাধারণ শিক্ষায় শিক্ষিত, এবং 22% হচ্ছে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। যেটা আপনি বলছিলেন যে ফেসবুক অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমেই জঙ্গিবাদের উদ্বুদ্ধ হওয়ার হিসেব বলা হচ্ছে যে 82%। তাহলে তো এই কথাই তো সেই কারণে যদি আমি বলি যে
ফিজিক্যালি এটা তো খুব গুরুত্বপূর্ণ না। এখন আমাদের নীতি নির্ধারকদের যেটা খুব পরিষ্কার করে আমার মনে হয় যে বোঝা দরকার, সেটা এটা গুরুত্বপূর্ণ কিনা, মানে অর্থাৎ হচ্ছে যে ফিজিক্যালি একটা আইএস এর একটা লোক একজন ফরেন ফাইটারকে এখানে পাঠিয়েছে, এয়ারপোর্টে তাকে ফিজিক্যালি ধরা পড়ছে, বা এইখানে কার সঙ্গে কোন হোটেলে থেকেছে, এরকমের একটা মানে হাতে নাতে ধরা আর আগ পর্যন্ত কি আমরা একটা কানেকশন বা আমরা ডিনাই করে যাব কি যাব না, এটা আমার মনে হয় যে একটা সেটেল হওয়া দরকার। আপনার যে জরিপ বলছে তাতে তো এর কোনো দরকার নেই। আমি যদি মতবাদটাকে একটা আইএস এর যে মতাদর্শ, সেই মতাদর্শ যদি পেনেট্রেট করে এবং সেটা যদি আমরা যদি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখি যা প্রিভেন্টিভ নয়, রিহেবিলিট করা নয়, যেমন রোহান লিখেছিলেন ওই আর্টিকেলে যে বাংলাদেশের কারাগারগুলোতে সাধারণ সন্ত্রাসীদের সঙ্গেই যাদেরকে জঙ্গি সন্দেহে ধরা হয় তাদেরকে একত্রে রাখা হয়। তো তার বলছে যে এতে তো প্রলিফারেশন ঘটার ব্যবস্থা করে রাখা হয়েছে। তো এখন এই রাষ্ট্রের কাছে প্রশ্ন যে তারা কি এইটার কথা প্রিভেনশনের যে জায়গাগুলো, এটা কি তারা ভাবছেন? এগুলো এই ধরনের মেজার্স কি তারা নিয়েছেন? আপনি কারিকুলামের যদি তাকান, আমাদের একটা দীর্ঘদিনের বড় কনসার্ন ছিল এবং আমরা বলেছি যে আমাদের মাদ্রাসা শিক্ষার বাজেট বাড়াতে হবে। সেই বাজেট কি প্রচলিত যে ব্যবস্থা চলে এসছে সেইখানেই টাকা ডাম্প করা নয়, বছর গেলে পরে আমি বাজেট বাড়ালাম সেটা আমি করছি কিনা। আমাদের তো ধারণা যে মেজর কোনো রিফর্মের কথা যেহেতু আমাদের জানা নেই, তাহলে আগে যেরকমেরই চলছিল সামান্য কিছু পরিবর্তন সাপেক্ষে কিন্তু আগের ধারাবাহিকতাই বজায় রাখা হচ্ছে। বরং আমাদের উদ্বেগ হচ্ছে যে আমরা ইদানিং আমাদের ক্ষমতাসীন দলেরই অনেক শ্রদ্ধেয় এবং দায়িত্বশীল মিত্রদের কাছ থেকে উদ্বেগ প্রকাশ করতে দেখছি যে এমন কিছু কিছু ডেভেলপমেন্ট ঘটেছে যা কিন্তু এই যে প্রিভেনশন, এই যে আপনার মনস্তাত্ত্বিক জগতে যে আপনি এখানে কি বলছে, আইএস বলছে সে খেলাফত প্রতিষ্ঠা করার কথা। তো এখন এই খেলাফতের মিনিস্ট্রি কয়টা হবে এই রকমের করে, বা এই লোকগুলোকে কোথায় এক জায়গায় বসে মিটিং করছে কিনা আপনি কি খপ করে ধরে ফেলেন, ব্যাপারটা তো এরকমের নয়। তা আপনার হচ্ছে মনস্তাত্ত্বিক জগৎটা হচ্ছে মনস্তাত্ত্বিক জগৎ। এখন আমি যদি এটা বলি, আমি জানি না এটা দিয়ে আসলে আমার মনে হয়, এই জন্য আমি বলছিলাম যে রেহানের এই মন্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা, এবং প্রয়োজনে আমি বলবো যে আমি এটাকে খুব এটা আবার একটা ধন্যবাদ দেয়া দরকার যে এই যে মানে বাংলাদেশ কিন্তু এখন ক্রমাগতভাবে দেখা যাচ্ছে যে তারা এই মানে ইন্টারনাল স্টাডির কথা আমরা শুনছি, তারা বাইরে থেকে এইভাবে এক্সপার্টদেরকে নিয়ে এসছে, ইন্টারপোলকে যুক্ত করেছে, এগুলোর সংখ্যা বাড়াতে হবে। এই যে বাংলাদেশ যে এই কাজটা করেছে তাতে আমি মনে করি যে এই যে এতদিনকার যে তার ডিনায়াল সিনড্রোম থেকে আমি মনে করি যে এটা বেরিয়ে আসার লক্ষ্য। আচ্ছা, আপনি শিক্ষার কথা বলছিলেন এবং আজকে যে পেপার সাবমিট হয়েছে তাতে যে তথ্য উঠে এসেছে যে 82% হচ্ছে সাধারণ শিক্ষায়। একটু তার আগে একটু এটা কেন আমি ওই জায়গায় আসার আগে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে ভার্চুয়াল জগতে আনাগোনা, কাদের আনাগোনা, আইএস এর, এবং তার মানে এক্সচেঞ্জ, তাদের মতামত যে মানে এক্সচেঞ্জ হয় সেটার একটা কথা উনি বলেছেন বা ধারণা দিয়েছেন। আপনি দেখেন তো গত 2 বছরে এই ঢাকা শহরে কত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আইএস এর রিক্রুটার সন্দেহে, বেশ কয়েকজনকে। ঠিক রিক্রুটার সন্দেহে নয়, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। আইএস এর সদস্য সংগ্রহের তৎপরতায় বিদেশ থেকে আগত বাংলাদেশ খুব বিচ্ছিন্ন গ্রেপ্তার করা হয়েছে। এই কাউরান বাজারে একটি অফিস সিলগালা করা হয়েছিল, যেটির মালিক ছিল হচ্ছে সুজন বা সুমন নামে, যে আইএস এর একজন আইটি এক্সপার্ট যে মারা গেল সিরিয়ায়। তার বাবাই যেটা দেখভাল করতেন, সেটা কিন্তু আমাদের কাউন্টার টেররিজম ইউনিটি করেছে। তো নানান সিমটম কিন্তু রয়েছে আইএস এর উপস্থিতির জন্য। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন ডিনাই করছি? আমার কথা হচ্ছে অ্যাকসেপ্ট করা বা ডিনাই করার চেয়েও গুরুত্ব দিতে হবে আমাদের, যে আমরা জঙ্গিদেরকে কিভাবে মোকাবেলা করব। জঙ্গিরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এই জায়গাটায়। আরেকটা জিনিস আমাদের ভাবতে হবে, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। আজকে আমরা প্রথম দিকে 80-র দশকের শেষ দিক থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত একটা হিসাব করেছিলাম যে এই জঙ্গিপনাটা বা জঙ্গিবাদে বিশ্বাস করছে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষায় যারা যুক্ত তারা। কিন্তু আমরা দেখছি ইদানিং যে জিনিসটা, সেটা হচ্ছে এর পরপরই আমরা লক্ষ্য করলাম যে না, আমাদের ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা অনেককে পেলাম
যারা কিনা যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, কিন্তু এই আজকের যে জঙ্গিবাদের যে উত্থান দেখছি, ধর্মীয় জঙ্গিবাদের, সেটার সাথে তারা যুক্ত হয়েছে। যেমন আমরা কথায় কথায় কিন্তু অস্বীকার যেমন করি, আবার পাশাপাশি বলি এই সমস্যাটা কিন্তু বৈশ্বিক। আমরা কিন্তু বলছি না যে সমস্যা, একদিকে বলছি হোমগ্রোন, আর একদিকে যারা যারা তৈরি হয়েছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বলা হচ্ছে হোমগ্রোন নব্যজীবী। কিন্তু তারা যে প্রভাবিত হচ্ছে বা হচ্ছে, সেটার কারণ হিসাবে কিন্তু আমরা বৈশ্বিক সমস্যাই বলছি। আচ্ছা, এই জিনিসটা এডুকেশনের জায়গাটায় আমরা আপনি আলোচনা করছিলেন শিক্ষা ব্যবস্থা দেখেন, কিন্তু আমি যদি একটু আপনাকে বলে দিই বা একটু যদি মনে করিয়ে দিই যে এই জঙ্গিবাদের সাথে যারা সংশ্লিষ্ট হচ্ছেন বা ইতিপূর্বে যারা অ্যারেস্ট হয়েছেন, হোলি আর্টিজানের ঘটনা, সবকটি ঘটনাগুলো দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের বয়স কিন্তু মানে প্রায় সকলেই তরুণ, একেবারেই তরুণ। জি, তো দেখেন 80-র দশকের শেষ দিক থেকে আমরা 2003-04 সাল পর্যন্ত যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই ধরনের তৎপরতার সাথে যারা যুক্ত ছিল তাদের অধিকাংশ ছিল মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, এটা সত্য। এবং যারা হরকাতুল জিহাদ বা আফগানিস্তানের যুদ্ধে তালেবানদের সাথে যারা যুক্ত হয়েছিল, এবং তালেবান শব্দের অর্থ আমরা জানি, তো সেই জায়গার থেকে কিন্তু বিশ্বব্যাপী একটা পরিবর্তন এসছে এবং আমাদের এখানেও সেই পরিবর্তনটাই এসছে। সেটা হচ্ছে নানাভাবে এক ধরনের প্রচার প্রচারণা চলছে, বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক, এবং সেখান থেকে ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে এবং সেটা ধারণ করছে আজকের মানে উচ্চশিক্ষায় শিক্ষিত বলেন বা ইংরেজি মাধ্যমে শিক্ষা যারা শিক্ষিত, তা মানে শিক্ষা গ্রহণ করছে, তাদের একটা বড় বেশ ভালো একটা মানে উল্লেখযোগ্য সংখ্যক যুক্ত হয়ে যাচ্ছে। এবং তাদের বয়সের দিক যদি বিবেচনা করেন, আগে যারা মাদ্রাসা থেকে আফগানিস্তানে গিয়েছে তাদের চেয়েও এরা বয়সে কিন্তু কম, আরও তরুণ। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে গেল কয়েকটি ঘটনায় মিক্সড গ্রুপ, অর্থাৎ ধনীর সন্তান যেখানে একটা অপারেশনে আছে, ঠিক সেখানে একটা নিঃস্ব পরিবার, অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল পরিবারের সদস্য যুক্ত হচ্ছেন। কেউ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন, আবার কেউ মাদ্রাসা। কিন্তু এক্ষেত্রে কিন্তু হোলি আর্টিজানের যে ঘটনা কিন্তু বিত্তবানদের সন্তানদের বেশি, দুজন ছাড়া। হ্যাঁ, 5 জনের 2 জন কিন্তু ওইভাবে আসছে। একটা হচ্ছে জেনারেল এডুকেশন থেকে মানে সাধারণ ইয়ের থেকে, 3 জন ইংলিশ মিডিয়াম থেকে, আর একজন একেবারেই মাদ্রাসা থেকে, এবং তাদের 2 জনের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তো এইটা খুব অবাক করার মতো ঘটনা। সেটা হচ্ছে আগে কিন্তু এই মিক্স আপটা আমরা কখনো দেখিনি, যেটি সাম্প্রতিক কালে আমরা দেখছি বিভিন্ন অপারেশনে। এইখানে শুধু না, আপনি যদি শোলাকিয়ার ঘটনায় যে একজন তাৎক্ষণিক মারা গেল, পরে একজন গ্রেপ্তার হলো, ক্রসফায়ারে মারা গেল, এদের একজন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ছেলে, আরেকজন হচ্ছে মাদ্রাসা ভিত্তিক। এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমাদেরকে আরো ভাবতে হবে যে সমস্যা তাহলে কোথায়। আচ্ছা, সমস্যা তাহলে কোথায়? যদি মিজান ভাই আপনার কাছে বলি যে তরুণরা বিপথে যাচ্ছে, এই সম্পর্কে কি আগাম কোনো সিমটম থাকে একজন তরুণ যদি বিপথে যেতে থাকে? এর উত্তরে মনে হয় সব থেকে জোরালো কথাটা, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের ক্ষেত্রে সত্য, সবচেয়ে বড় সত্য কথাটা পোপ বেনেডিক্ট সম্প্রতি বলেছেন। পোপ বলেছেন যে ইসলামিক টেররিস্ট বলে এই তরুণদেরকে ওদেরকে অপবাদ দিও না, ওরা এটার উপযুক্ত ওদের এই বদনাম নেয়াটা ওদের এটা প্রাপ্য নয়, কারণ ওদের জন্য সংশ্লিষ্ট সমাজ বা ব্যবস্থা ওদের জন্য আকর্ষণীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি। তো আমার মনে হয় যে এই যে কথাটা, এটাকে কিন্তু রাষ্ট্র, আমাদের সমাজেও আমি বলবো যে আমাদের সমাজেও এই যে দেখেন যে শিক্ষা ব্যবস্থাটার দিকে যদি আপনি তাকান, আমরা কেন এটা বলি, এইটা একটা হোলি আর্টিজানের ঘটনাটা তো একটা ধরেন এই মাপে যে আমরা প্রথম যেটা ভাই বললেন যে এটা আমরা প্রথম দেখেছি মিশ্রণের ব্যাপারটা, কিন্তু সাধারণভাবে যদি দেখি তাহলে পরে আমরা কি যে বৈষম্যমূলক যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা সবাই বলি, এবং এটা আপনি দেখবেন যে বাম ডান মধ্য সব তরিকার মানুষেরা কিন্তু এই কথায় কোনো বিতর্ক নেই, কিন্তু আপনি দেখবেন একটা জায়গায় মানে দেখবেন যে এই জিনিস অমীমাংসিত থাকছে। তাহলে এটা কে বা কারা করছে, কেন করছে? মানে আমরা সমস্যাটা সবাই চিহ্নিত করেছি যে আমাদের ওয়ান অফ দা, মানে এগুলো তো বলাই যায় না যে এইটার কারণেই এটা, তো একটা বড় সমস্যা আমরা চিহ্নিত করেছি যে বৈষম্যমূলক একটা শিক্ষা ব্যবস্থা, এক দল একই সমাজে বেড়ে উঠছে,
তারা এসে দেখছে কোথাও চাকরির জন্য যাচ্ছে, তার সার্টিফিকেট দেখেই সে মানে একেবারে দূর দূর করে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো তার মধ্যে যে স্বাভাবিক যে ক্ষোভ, তার যে বৈষম্যের বোধ, তার যে বঞ্চনার বোধ তৈরি হচ্ছে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব এটা অপনোদন করা। তো সেই জায়গায় আমরা সবাই তো এটা চিহ্নিত, এটা তো আমরা বারবার এইসব প্রসঙ্গ আসলে একটুখানি বলি। তো এটার প্রতিকারটা তাহলে কে করবে? আমাদেরকে কেন রাষ্ট্র বলছে না? আজকে ধরুন রাষ্ট্র যে প্রিভেন্টিভ মেজার্স গুলো, যে আপনি রিহেবিলিটেশনের কথা, আমি মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় কয়েকদিন আগে একটা রিহেবিলিটেশনের একটা কথা বলেছেন। এখন দেখেন, এই রিহেবিলিটেশনের কথা শুধু আমি ধন্যবাদ জানাই সরকারকে, যে এখন আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে একটা চিন্তার জায়গায় একটা পরিবর্তন এসছে। তাহলে পরে দেখেন, এই যে একটা প্যাকেজ বা এই যে একটা ব্যবস্থা যে রাষ্ট্রের কাছে রয়েছে, এটা কিন্তু আপনাকে এই জিনিসটা আপনার কাছে যারা এটার স্টেক হোল্ডার, যারা এটার মানে যাদের কাছে এই বার্তাটা পৌঁছাতে হবে বিশ্বাসযোগ্যতার সঙ্গে, সেই জায়গাটা প্রশাসন করছে কিনা, সেই জায়গাটা প্রশাসন এই কথাটাকে পৌঁছে দিচ্ছে কিনা। কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর আরেকটা উক্তি দেখেন, খুবই আমি তাকে অভিনন্দন জানাই এই উক্তির জন্য। তিনি বলেছেন যে বিনা বিচারে যাদের আটক থাকবে, দেখেন আমাদের সন্দেহভাজন জঙ্গি সন্দেহে, আমি এটা বলবো সন্দেহভাজন জঙ্গি সন্দেহে দীর্ঘকাল বিনা বিচারে যারা আটক রয়েছেন তাদের প্রতি রাষ্ট্র অবিচার করছে, এবং তাদের মধ্যে খামোখা যে ছিল না আপনি তাকেও একটা তার মধ্যে ক্ষোভ উস্কে দিচ্ছেন। আপনি সন্দেহভাজন হিসেবে ধরেছেন, আমি এটা একটা পার্সেন্টেজ আমি ধরতে পারি যে এটা সন্দেহভাজন হিসেবে আপনি ধরবেন, কিন্তু আপনি বিনা বিচারে যদি আপনি দীর্ঘকাল রেখে, যেটা রোহান বলেছেন যে সাধারণ সন্ত্রাসীদের সঙ্গে এই পদ্ধতিগত ত্রুটির কারণেই কিন্তু হচ্ছে। জঙ্গি সন্দেহ শুধু না, অন্য যে কোনো সন্দেহে যাদেরকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয় আমরা দেখেছি এই বিনা বিচারে রয়েছে না, সেটা তো রয়েছে না, কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে ওই প্রতিকারটা কে কখন দিবে তা কিন্তু আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা বিনা বিচারে আটক রয়েছে, যাদের দীর্ঘ সময়, তাই উনি বলেছেন, দেখেন এখন আপনি তারা ক্ষতিপূরণ চাইতে পারে, এই কনসেপ্টটা আমাদের সোসাইটিতে নিউ। এখন আপনি দেখেন, আমিও কিন্তু এটাকে জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ের একটা পার্ট হিসেবে আমি কিন্তু এটাকে পজিটিভ একটা পদক্ষেপ হিসেবে দেখব। কিন্তু আমার কনসার্ন হচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এই সাম্প্রতিককালে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে একটা তদারকি করা হলো, কি তাতে বেরিয়ে এলো 10 বছরের বেশি বিনা বিচারে কারাগারে রয়েছেন 58 জন। আচ্ছা, এখন বলুন যে এই 58 জনকে আমি যদি বলি, আমি অবশ্যই আশা করব যে আপনি এই 58 জনকে একটা আপনি ক্ষতিপূরণ দিন, তাকে রিহেবিলেট করেন। আপনি বলেন তো যে এই কথাটা যে আমরা এখানে বললাম, আমরা মনে হয় কেউ ডিসএগ্রি করব না যে এই 58 জনের এই রিহেবিলিটেশন হওয়া উচিত নয় বা তাদের কোনো ক্ষতিপূরণ পাওয়া উচিত নয়। আচ্ছা, আমরা আপনি বলেন যে এরা সত্যি কে কত টাকা, এদেরকে যদি 10 লাখ টাকা দেওয়ার কথাও বলা হয়, এটা দিতে কতদিন লাগবে রাষ্ট্রকে? এই প্রশাসন যন্ত্র মানে বলছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে সেই কথাটা বাস্তবে রূপায়িত হতে যে গ্যাপটা তৈরি হচ্ছে, আমাদের এখানেও কিন্তু জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে আমাদের যেসব জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি, কিছু জিনিস নিয়ে আমরা হয়তো তর্ক করছি, বিভ্রান্তি করছি, আমরা বিরোধী দলকে দমন আর জঙ্গি দমন মাঝে মধ্যে এটার মধ্যে কোনটা আগে পিছে হয়ে যাচ্ছে বা কোনটার ক্যাজুয়ালিটি কে হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে একটা ধূম্রজাল তৈরি হচ্ছে। কিন্তু কিছু বিষয় তো ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, তো সেই জায়গাগুলোতে আমরা রাষ্ট্রের কিন্তু যথাযথ পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের একটা উদ্বেগ। জি, রাষ্ট্রের মানে পদক্ষেপের কথা যদি বলি, অথবা সমাজ, রাষ্ট্রের বা পরিবারের কিছু করণীয় আছে কিনা জঙ্গিবাদ উত্থানে? আমরা তো আলোচনা দেখছি, বিভিন্ন আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, আলোচনা হচ্ছে। আজকের যেই মানে পুলিশ প্রধানদের যে সম্মেলন হচ্ছে 3 দিন ব্যাপী, আরও একদিন রয়েছে। আমরা জানি ইতিমধ্যে বিভিন্ন জিনিস উঠে এসছে, জঙ্গিবাদ, মাদক, তারপরে আরো অনেক কিছু, অস্ত্র বিভিন্ন কিছু আসছে। কিন্তু মূল যে ভূমিকাটা সবাই বলছে পরিবার, রাষ্ট্র এবং সমাজের যে ভূমিকাটা, সেটা কিভাবে বাস্তবায়ন? দেখেন, দীর্ঘদিন ধরে কিন্তু আমরাও একই কথা, আজকে যেটা আপনি সেমিনার, সিম্পোজিয়ামের মধ্য দিয়ে এই অঞ্চলের পুলিশ প্রধানরা বলছেন বা একাডেমিশিয়ানরা যে বিষয়গুলো বলছেন, এই বিষয়গুলো কিন্তু আমরাও সবাই কম বেশি আলোচনা করেছি। পরিবার আজকের যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেখানে শুধুমাত্র আমরা যদি পরিবারের উপর দোষ চাপিয়ে দিই তাহলে ভুল করব। সামাজিক বঞ্চনা, অস্থিরতা, দেখেন কখন এই জঙ্গির মানে মানুষের ভিতরে
এই জঙ্গিত্বটা ঢোকে। কখন এই জিনিসটা আমরা একটু লক্ষ্য করা দরকার। একটা সমাজ যখন অস্থিরতায় ভোগে, যখন বৈষম্য ক্রমান্বয়ে বেড়ে যায়, যখন ন্যায্যতা হারিয়ে যায়, যখন বৈশ্বিক প্রেক্ষাপট থাকে এবং যখন প্রগতিশীল মানে রাজনীতিটা ন্যায় রাজনীতিটা নৈতিক ভিত্তির উপর দাঁড়ায় না, এই যে নানাবিধ গ্যাপ, শিক্ষায় নানামুখী শিক্ষা ব্যবস্থা, যেটা মিজান ভাই বললেন যে একজনের সার্টিফিকেট দেখে দূর দূর করে তাড়াই দিচ্ছে, এরকম একটা প্রেক্ষাপট যখন থাকে তখন এই ধরনের যারা উগ্র মতবাদে বিশ্বাসী তাদের বেরিয়ে আসার একটা সুযোগ থাকে। কারণ আপনি দেখেন এর প্রত্যেকটা লক্ষণ কিন্তু আমার সমাজের রয়েছে। আর আমরা যারা আলাপ আলোচনা করছি, পরিবারের কথা বলছি, সমাজের কথা বলছি, রাষ্ট্রের দায় দায়িত্ব কথা বলছি, আমরা শুধু বলে যাচ্ছি। এইটার প্রেক্ষিতে এই বলার ভিতর দিয়ে রাষ্ট্রের যে একটা পরিকল্পনার বিষয় আছে, রাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে একটা দিক নির্দেশনার বিষয় আছে, এখানে কিন্তু অনেক বড় ধরনের গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে। যেমন মিজান ভাই কারেক্টলি একটা কথা বলেছেন যে যদি সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করি যে জঙ্গির সন্দেহ গ্রেপ্তার করায় কয়দিন রাখবেন আপনি? 1 মাস 2 মাস? আপনি অনেককে মাসের পর মাস বিনা বিচারে রাখছেন বা নানাভাবে রাখছেন। এই জিনিসগুলির অবসান হওয়া দরকার। আমরা জঙ্গি মোকাবেলা করতে চাই, কিন্তু জঙ্গি মোকাবেলার করতে যে আমরা যেন আরেক ধরনের ক্ষোভের সৃষ্টি না করি, আমরা বিচার আইনের বাইরে যে কোনো ক্ষোভ জন্ম হোক মানুষের ভিতর, সেটা যেন না করি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ডিরাডিক্যালাইজেশনের কথা কিন্তু সবাই বলছে, পুলিশ বলছে, রাজনীতিবিদরা বলছেন, আমরা অনেকেই বলছি, কিন্তু এইটার ব্যাপারে কি, এই বিষয়ে কি আমরা এখন পর্যন্ত জাতীয় ভিত্তিক কোনো পরিকল্পনা গ্রহণ করতে পেরেছি? রিহ্যাবিলিটেশন মানে এরকম না যে 10টা গরু দিবেন বা 5 লক্ষ টাকা দিয়ে দিবেন, সে রিহ্যাবিলিটেট হয়ে যাবে। দেখেন, গুণরত্ন একটা মারাত্মক কথা তার আলোচনার মধ্য দিয়ে এনেছেন এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্ব বিভিন্ন সময় এটা বলেছেন। সেটা হচ্ছে যে কারাগারের অভ্যন্তরে যখন একজন জঙ্গিকে নেওয়া হচ্ছে, সে কিন্তু অন্যদেরকে এই মতবাদের, এই আদর্শ প্রচার করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তাদেরকে ডিরাডিক্যালাইজেশনের কিন্তু প্রচেষ্টা নেই, বরং প্রকারান্তরে যেটি হচ্ছে সেটি হচ্ছে তাদের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা। কারাগারে কিন্তু আমরা কারাগারে মানে যেটা হয়েছে, আমিও বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দেখেছি যে কারাগারে এই ঝুঁকিটা থাকেই। একজন বলা হয় যে একজন চোর যদি কারাগারে ঢুকে, বড় চোর হয়ে ডাকাত হয়ে বেরিয়ে আসে। এর কারণ হলো কারাগারে আসলে আমাদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় পরিবর্তন আনা খুব আসলে আমরা এই বিষয়ে আগে যেভাবে চিন্তা করেছি, আজকে তো আমাকে গুরুত্ব দিতে হবে বর্তমান প্রেক্ষাপটে। আমরা কিন্তু আগে এই ধরনের জঙ্গি মোকাবেলা করিনি, আজকে কিন্তু এই ধরনের জঙ্গি মোকাবেলা করতে হচ্ছে। এবং এই জঙ্গিরা কতটা সফল, আপনি যদি হলি আর্টিজানের পুরা অপারেশনটা লক্ষ্য করে থাকেন, সেটা হচ্ছে হোমমেড আর্মস, হোমমেড গ্রেনেড দিয়ে এত বড় অপারেশন করেছে। এবং দেখেন, 1-2টা মানুষ না, 20 জন মানুষকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং তারা তাদের প্রচারণা করার সময় পেয়েছে। এই বিষয়গুলো কিন্তু হালকাভাবে দেখার সুযোগ নেই। তাহলে আমাদের যেটা করণীয়, এখনো কিন্তু আমরা দেখছি যে অনেকেই নিখোঁজ রয়েছেন, তাদের ব্যাপারে প্রতিনিয়ত খোঁজের মধ্যে থাকা দরকার। পাশাপাশি কোনোভাবেই যেন তারা যোগাযোগ স্থাপন করতে না পারে, নতুন করে রিক্রুটমেন্ট বন্ধ করার পদ্ধতি চিন্তা করতে হবে। যেমন আজকে সম্ভবত ওই ফেসবুকের প্রতিনিধির কাছে অনুরোধ করা হয়েছে যাতে ফেসবুক ওপেন করতে গেলে প্রত্যেকের ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের নাম্বার এটার মানে এটা যাতে বাধ্যতামূলক হয় বা এটার জন্য দেওয়া হয়। তো এই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে সতর্কতার সাথে যাতে ব্যক্তিগত তথ্যাদির গোপনীয়তা বজায় থাকে, কিন্তু এই ধরনের নানা পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু সেখানে মনে রাখতে হবে মানুষের ব্যক্তিগত মানে যে একান্ত ব্যক্তিগত যে তথ্যগুলো, সেগুলো যাতে কোনোভাবেই প্রকাশ না হয়, সেক্ষেত্রে সতর্কতার দৃষ্টি নিতে হবে। আরেকটি জিনিস হচ্ছে যে আমরা যত আলোচনা করছি আরো বেশি করে আলোচনা করা উচিত এবং সেটার মধ্য দিয়ে জাতীয় একটা ঐক্যমত গড়ে তোলা দরকার। কারণ আমাদের মনে রাখতে হবে দিন শেষে শুধুমাত্র পুলিশ বা সেনাবাহিনী দিয়ে এটার মোকাবেলা করা যাবে না। এটাকে মোকাবেলা করতে হলে যেমন পুলিশের সাহায্য দরকার, যেমন সেনাবাহিনীর সাহায্য দরকার, পাশাপাশি জনগণকে উদ্বুদ্ধ করা এবং রাজনীতিকে একটা সমঝোতার জায়গায় আনা, যে সমঝোতার মধ্য দিয়ে অন্ততপক্ষে জঙ্গি মোকাবেলায় একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়। জি, আচ্ছা মিজানুর রহমান খান, সরকার তো বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আমরা দেখছি,
আর কি কি হতে পারে জঙ্গি মোকাবেলায়, কি ধরনের পদক্ষেপ? আপনি কিছু কথা বলেছিলেন যে এগুলা সব থেকে আমার কাছে যেটা মনে হয় যে আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের স্বাধীনতা, এই জায়গাগুলোর যে রিফর্ম বাকি রয়ে গিয়েছে, এটা আমি বলছি এই প্রসঙ্গে বলছি, কিন্তু এটা এমনিতেও কিন্তু আমাদের দরকার। অর্থাৎ সমাজে সুশাসন, ন্যায় এবং সোশ্যাল জাস্টিস এইসব প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে মুক্তিযুদ্ধের মূল যে চেতনা, যার ভিত্তিতে এই রাষ্ট্র গড়ে উঠেছিল, সেই মানবিক মর্যাদা এবং সামাজিক মর্যাদা এটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমাদের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। এবং আমাদের পুলিশ, আমাদের প্রসিকিউশনকে আলাদা, প্রসিকিউশন তার একটা আলাদা তাকে সত্তা দিয়ে তাকে অটোনমি দিতে হবে। আপনার পুলিশের যারা ইনভেস্টিগেশন করবে তাদেরকে আপনি ফোর্সের সঙ্গে আপনি মেলাতে পারবেন না, তার যে ইনভেস্টিগেটিভ এজেন্সি তাকে করে দিতে হবে, যেটা একটা প্রপোজড লয়ে রয়েছেও। আমরা কিন্তু এই ক্ষেত্রে একটা অগ্রগতি করে রেখেছি এবং কোনো কোনো জায়গায় এটা ইন্ট্রোডিউস হয়েছে। আগে যেরকম থানায় একদম মানে তদন্ত বলে ইনভেস্টিগেশনের পার্টটা কখনোই আলাদা করা হয়নি, এখন কিন্তু ওসি তদন্ত বলে একটি পদ তৈরি করা হয়েছে এবং সেই এই তো মানে মামলার ইনভেস্টিগেশন তদারকি করছে, কিন্তু সেখানে খুব সীমিত আকারে করা হয়েছে। না বুঝেছি, খুব ভালো এটা জেনে যে এটা একটা রাইট ডিরেকশন এবং এটা ভালো কথা, কিন্তু আমি বলছি যে এটা থেকে মডেল থানাগুলোতে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে না। কিন্তু শুনেন, ম্যাক্সিমাম বেনিফিট পেতে হলে ওই যে পুলিশ কমিশনের যে ধারণা, পুলিশকে যে অটোনমি দেওয়ার ধারণা, পুলিশকে যে পুলিশের উল্লেখযোগ্য পদগুলোতে রাজনৈতিক বিবেচনায় বা দলীয় বিবেচনায় বা অর্থাৎ ফেয়ারনেস ব্যতিরেকে আর যত প্রকার বিবেচনা আছে ওই দরজাগুলো বন্ধ করে দিতে হবে। এবং দিয়ে আপনি কিন্তু পুলিশকে তার পেশাদারিত্বে তার মতো করে, তার ওই বাহিনীকে তার মতো করে চলতে দিতে হবে। তো সেই ধরনের একটা বাহিনী আপনাকে কাজ করতে দিতে হবে। আপনাকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আপনার দ্রুত বিচার যে আমার সাংবিধানিক অধিকার, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। সুপ্রিম কোর্ট আমাকে যে গ্রেপ্তার এবং রিমান্ডের জন্য যে গাইডলাইন করে দিয়েছে, সেই গাইডলাইন অনুসরণ করতে হবে। কিন্তু এগুলো কিন্তু করা হচ্ছে না, সেটা আপনাকে কিন্তু করতে হবে। তারপর হচ্ছে যে এই কয়েকটা পদক্ষেপ বললাম, আরেকটা অগ্রাধিকারের জায়গা থেকে আমি বলবো যে আবারও সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, আমরা খালি মাদ্রাসা শিক্ষা সংস্কার বলি তাই নয়, পুরো শিক্ষা ব্যবস্থাটা কি একটা ইউনিফর্ম করা এবং সেখানে ধর্মকে কিভাবে দেখানো হবে কতটুকু আমরা দেখব। যেমন ইন্টারফেইথের ধারণাটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, কারণ এটা দেখতে হবে কিন্তু এবারের যেটা কিন্তু ফেইথ বেসড একটা বড় ধরনের, এটা বাংলা ভাইদের চেয়ে, মানে আপনি যদি বলেন যে বাংলা ভাইদের ব্যাপারটা আমি দেশে ডাকাতি বেড়ে গিয়েছে, ওই ধরনের একটা বিষয়ের সঙ্গে আমি তুলনা করতে পারি, যদি আজকে আমি আইএস এর থ্রেটের সঙ্গে তুলনা করি। এটা কিন্তু তুলনাই করা চলে না। আমরা যদি বলি যে বিএনপির সময়ও জঙ্গিবাদ হয়েছে আর এই সময়েও জঙ্গিবাদ হয়েছে, এটা কিন্তু এই ধরনের কম্পারিজন, এটা কিন্তু আনইকুয়াল কম্পারিজন, এর সঙ্গে কিন্তু তুলনা হয় না। কারণ আপনি দেখেন আল কায়দা বলছে, এই রেহানের লেখাতেই আমি দেখেছি, রেহান বলছে যে আল কায়দা যখন তার পিকে, তখন তার এবং আল কায়দার টার্গেট ছিল এবং সে ওইভাবে মানুষকে মোটিভেট করত, খেলাফত প্রতিষ্ঠা তার ইয়ে ছিল না। তারই হচ্ছে যে সে আমেরিকাকে একটা যেভাবে হোক সে শত্রু চিহ্নিত করেছে, ওকে আঘাত দিতে হবে। এবং সেই জন্য তার পিকের পিরিয়ডের সময় তার 4000 ফাইটার ছিল, আর আইএস এর 30,000 এবং সে কিন্তু তার কিন্তু কোনো সীমান্ত নেই। এবং সে সারা বিশ্ব থেকে যে তরুণদেরকে উদ্বুদ্ধ করছে, সেটা কিন্তু ওই সুতরাং ওইখানে শিক্ষাটা আমি সব থেকে বলবো যে মাদ্রাসার রিফর্ম, মাদ্রাসায় আমি মনে করি যে তাদের কম্পিউটার, বিজ্ঞান, তাদের যে মানে অর্থাৎ আধুনিক শিক্ষার যত কিছু উপাদান এবং উপকরণ রয়েছে, এটা মাদ্রাসা শিক্ষাকে ইনক্লুড করা এবং অন্য আদার্স সাধারণ শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা, যেমন হচ্ছে কি যে আপনি অন্যান্য ধর্মের সঙ্গে, এটা একটা জিনিস শুধু বলবো, ইন্টারফেইথ ডায়ালগ দরকার আমাদের ন্যাশনালি। এবং পাঠ্যপুস্তকগুলোতেও এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আসলে যে মানুষের পরিচয় সব থেকে বড়, সকল ধর্মের প্রতি যে ন্যায় এবং সাম্যের যে কথা মদিনা সনদে রয়েছে, সেই স্পিরিটে আমাদের পাঠ্যপুস্তককে ঢেলে সাজাতে হবে। জি, আমাদের শেষ করতে হবে। আমার মনে হয় আপনার শেষ কথাই আজকের আলোচনার মূল কথা। আপনাদের জনাব মিজানুর রহমান খান এবং নূর খান, আপনাদের দুজনকে ধন্যবাদ।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।